শোনো, কথা না বলি আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমরা জানো, সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ক্লজ থাকে, সেটা হলো প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট। আর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজ। আর কোঅর্ডিনেট ক্লজে কয়টা ক্লজ থাকে? মানে হচ্ছে কি তোমার সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, তাই না? একটা বার্ব দ্বারা যুক্ত থাকে, সেটা হলো দুইটা প্রিন্সিপাল ক্লজ। এই তো আচ্ছা, দাও তাহলে দেখো আজকে আমরা আবার শুরু করতে যাচ্ছি। প্রথমে দেখো যেমন পড়ছিলাম তার পরের থেকে এখন যে স্ট্রাকচারটা আলোচনা করব, সেই এটা হলো একটি কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার। সেই কমপ্লেক্স সেন্টেন্স কি বলা হয়েছে? সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ begins with a sense হয়, ওই আগের মতো সেন্স হয় দিয়ে শুরু হবে। তারপর both clause having same subject, উভয় ক্লজেরই কি থাকবে? একই সাবজেক্ট থাকবে। তারপর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ having an auxiliary verb। সাবঅর্ডিনেট ক্লজের কি থাকবে? একটা অক্সিলারি ভার্ব থাকবে। অক্সিলারি ভার্বটা থাকবে টু হ্যাভ ভার্ব। কি থাকবে? টু হ্যাভ ভার্ব থাকবে, টু হ্যাভ ভার্ব। ঠিক আছে, টু হ্যাভ ভার্ব। আচ্ছা, তারপরে কি হয়েছে? ভার্বের তিন নাম্বার ফর্ম থাকবে। আচ্ছা, যাই তাহলে টু হ্যাভ ভার্বটাকে পরে ভার্বের তিন নাম্বার ফর্ম থাকবে। কথা না বলি রিয়া খেয়াল করো। তাহলে কি থাকবে? এস হয় দিয়ে শুরু হবে। উভয় ক্লজে সাবজেক্টে কি থাকবে? সাবঅর্ডিনেট ক্লজে একটা টু হ্যাভ ভার্ব প্লাস ভার্বের তিন নাম্বার ফর্ম থাকবে। এরকম একটা গঠনের যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকে তাহলে সিম্পল এবং কম্পাউন্ড কেমন হবে সেটা আমরা দেখব। সামনে যাও, দেখো এই যে এরকম একটা সেন্টেন্স শুরু হচ্ছে, কমপ্লেক্স সেন্টেন্স। এই যে এরকম এস ইজ হয় দিয়ে শুরু হয়েছে। when he had heard the news, যখন সে খবরটা শুনলো। তাহলে দেখো মিলতেছে, পিছনে বেশি কথা হচ্ছে। শুরু হলো আমাদের এস সিন্স হয় দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি সাবজেক্ট, উভয় পাশের সাবজেক্ট এক আছে। তারপরে কি বলা আছে? সাবঅর্ডিনেট ক্লজ। আমরা তো জানি ওই যে যেটার মধ্যে কনজাংশন থাকে ওটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এটা এই যে দেখো হেড আছে, পরে ভার্বের তিন নাম্বার ফর্ম আছে। এটা কিন্তু বলা ছিল দ্যাট সিন্স হয় দিয়ে শুরু হবে, উভয় পাশের সাবজেক্ট একই থাকবে, সাবঅর্ডিনেট ক্লজে টু হ্যাভ ভার্ব এবং ভার্বের তিন নাম্বার ফর্ম থাকবে। টু হ্যাভ ভার্ব মানে হ্যাভ হ্যাজ হ্যাড তিনটাই। আচ্ছা, এরকম যদি থাকে তাহলে আগে এটা অর্থটা আমরা জেনে নেই। when he heard the news, যখন সে খবরটি শুনলো, he began to cry, সে কান্না শুরু করলো। তাহলে যখন সে খবরটি শুনলো কান্না শুরু করলো, ঠিক আছে। এটা সিম্পল করতে গেলে কি হয়? সিম্পল করতে গেলে এটা সিন্স হয় সাবজেক্ট সহ উঠে যায়। কি হয়? সাবজেক্ট সহ উঠে যায়। সিন্স হয় সাবজেক্ট সহ উঠে যায়। তারপরে এই যে টু হ্যাভ ভার্ব যেটা আছে এটা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যায়। তাহলে টু হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? হ্যাভ, হ্যাভের সাথে আইএনজি যুক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে জাস্ট এইখানে চেঞ্জ হয়েছে, আর কোনো চেঞ্জ কিন্তু নাই। সিন্স হয় সাবজেক্ট সহ উঠে গেছে, এটা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আর আছে তাই, আর আছে তাই মানে হচ্ছে হ্যাভিং হার্ড দ্য নিউজ। হ্যাভিং হার্ড মানে শুনিয়া, শোনার পরে হ্যাভিং হার্ড দ্য নিউজ, সংবাদটি শুনিয়া সে বিগেন টু ক্রাই, সে কান্না শুরু করলো। বুঝতে পারছো তো? অনেক সহজ না? আগেরগুলোর মতোই। এই যে দেওয়া আছে হ্যাভিং হার্ড দ্য নিউজ, খবরটি শুনিয়া সে বিগেন টু ক্রাই, সে কান্না শুরু করলো। এটা কনফার্ম করলে খুবই সহজ। সেন্স হয় বুঝে যাবো, কমা জায়গায় দেব। বুঝছো না? খুবই সহজ, কিন্তু খুবই সহজ। আচ্ছা, তাহলে আমরা একটা উদাহরণে যাই। উদাহরণে যাই। এই যে এইটা as she had finished the HSC examination, she went to his hometown. এটা খুব জলদি করে ফেলো। তাহলে দেখা নাও, সিম্পল হচ্ছে having finished his HSC examination, তার HSC পরীক্ষা শেষ করিয়া he went to his hometown, সে তার হোমটাউনে গেল। কম্পাউন্ড হচ্ছে he had finished HSC examination, সে HSC পরীক্ষা শেষ করেছিল and went to his hometown, এবং তার হোমটাউনে গিয়েছিল। অনেক সহজ না? আচ্ছা, শোনো পরেরটায় যাও। আচ্ছা, এখন
এটা ওই আগের ব্ল্যাক ধরনের ছিল বিধায় আমি আর এটা একটা চাইলাম না, আর উদাহরণ দেই নাই। আগের গুলো বেশি বেশি করা দেখে কি হয়েছে না। এখন দেখো আরেকটা, সেটা কিভাবে হবে যে কমপ্লেক্স সেন্টেন্সে যদি ইফ থাকে এবং ওই বাক্যটা যদি নেগেটিভ থাকে, যে বাক্যটা কমপ্লেক্স ওটা ইফ দিয়ে শুরু হবে। কারণ আমরা জানি তো ইফ হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনো বাক্যে থাকলে ওটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে, তাই না? তাহলে ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় মানে ইফের পরে নামবোধক, তাহলে এটা সিম্পল এবং কম্পাউন্ড কেমন হবে দেখো। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সটা যদি ইফ দিয়ে শুরু হয় এবং নেগেটিভ হয়, তাহলে এটা সিম্পল করতে গেলে উইদাউট ভার্ব প্লাস আইএনজি হবে। তার মানে কি ইফ, হ্যাঁ, সাবজেক্ট সহ উঠে যায় উইদাউট হবে, ইফ সাবজেক্ট সহ উঠে যায় উইদাউট হবে, তারপরে যে ভার্বটা আছে ওটার সাথে আইএনজি যুক্ত হবে, তারপরে যা আছে তাই। আর এটা কম্পাউন্ড কেমনে করবা? কম্পাউন্ড হলো ওই যে ওইটাই কম্পাউন্ড কমপ্লেক্সে যে ইফ সাবজেক্ট সহ থাকবে ওইটা উঠে যাব, তারপরে ভার্ব থেকে শুরু হবে, মাঝখানে তো মানে অর হবে, আর এদিকে যা আছে তাই থাকবে। বুঝতে পারছো কি? যা আমরা উদাহরণ দেখলে বুঝবো, উদাহরণ দেখলে বুঝবো, উদাহরণে দাও তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এই যে দেখো এখানে কি বলা আছে, তাহলে দেখো কমপ্লেক্স সেন্টেন্স, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। গঠনটা কি বলা হয়েছে? দিয়ে শুরু হবে, আর সেই দিয়ে শুরু হয়েছে আবার নেগেটিভ, এই যে নট আছে, তাই না? নট আছে না? হ্যাঁ, তাহলে কি যুক্ত নেগেটিভ। আচ্ছা, তাহলে এটা যখন সিম্পল করব আমরা, নোট অফ প্লিজ, যখন এটা সিম্পল করব তখন এই যে ইফ সাবজেক্ট সহ, হ্যাঁ, এই নেগেটিভ সহ উঠে যাব। ইফ উঠবে, সাবজেক্ট উঠবে, নেগেটিভ সহ, মানে মূল ভার্বের আগ পর্যন্ত লাল অংশটুকু উঠে যাবে, লাল অংশ পুরোটাই উঠে যাবে। ইফ উঠবে, সাবজেক্ট উঠবে, ডু নট ডাজ নট যাইতে উঠে যাব, উঠে যায় আর বসবে উইদাউট, উইদাউট বসবে, এই ডু পুরো উঠে যায় উইদাউট হবে। আচ্ছা, তারপরে এইখানে যে ভার্বটা থাকবে ওটা বেস ফর্ম হবে, তার সাথে আইএনজি যুক্ত হবে, আজ আছে তাই সিম্পল হলো এটা। আর কম্পাউন্ডে যেটা হবে, কম্পাউন্ডে হচ্ছে এই পুরোটা উঠে যাব, এটা থাকবো, আর মানে এই পুরোটা উঠে যায়, এটা থাকবো, এই যে এখানে অর হবে, ঠিক আছে? এখানে অর হবে, আর যা আছে তাই, কোনো চেঞ্জ নাই, একদম সহজ। সামনে যাও তো, তাহলে জিনিসটা আমরা বুঝবো। দেখো এই যে ইফ এই পর্যন্ত থাকেছে, যা হয়েছে উইদাউট, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, ভার্বের এক নাম্বার ফর্ম আইএনজি যুক্ত হয়েছে, দেখছো? আচ্ছা, তারপরে যা আছে তাই। অনেক সহজ না? অনেক সহজ কিন্তু। তাইলে আমি যদি তোমাদের অর্থটা বলে দেই তাহলে তোমরা একটু বোঝার চেষ্টা করো। ইফ ইউ ডু নট স্টাডি প্রপারলি, যদি তুমি যথাযথভাবে পড়াশোনা না করো, যদি তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা না করো, ইউ উইল ফেল ইন দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষায় ফেল করবা। যদি তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা না করো, তুমি পরীক্ষায় ফেল করবা। এটা সহজে বলা যায় যে মনোযোগ দিয়ে পড়াশোনা করা ছাড়া, মনোযোগ দিয়ে পড়াশোনা করা ছাড়া তুমি পরীক্ষায় ফেল করবা। যদি তুমি পরীক্ষায় মনোযোগ দিয়ে পড়াশোনা না করো, পরীক্ষায় ফেল করবা। মনোযোগ দিয়ে পড়াশোনা করা ছাড়া তুমি পরীক্ষায় ফেল করবা। অর্থ কিন্তু একই, গঠন ভিন্ন, তাই না? একটা বলছি কঠিন করে কমপ্লেক্স করে, আর একটা বলছি সিম্পল করে সহজ করে। বুঝা গেছে তো? আচ্ছা, তাহলে উইদাউট স্টাডিং প্রপারলি মানে কি? প্রপারলি স্টাডি ছাড়া ইউ উইল ফেল ইন দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষায় ফেল করবা, ঠিক আছে? তাহলে এটা যখন আমাদের কম্পাউন্ড হবে কি হবে? কম্পাউন্ড করলে যদি কি হয়? ও দিয়ে দিছে, আচ্ছা ভাই দিয়ে দিছে, তো দিয়ে দিছে। তাহলে দেখো যে বলছিলাম এই পর্যন্ত উঠে যাব, তাহলে স্টাডি প্রপারলি, মনোযোগ দিয়ে পড়ো, or you will fail in the examination, or অর্থ কি? অথবা নইলে নতুবা, নইলে তুমি পরীক্ষায় ফেল করবা। মনোযোগ দিয়ে পড়ো, নইলে পরীক্ষায় ফেল করবা। তুমি যদি মনোযোগ দিয়ে না পড়ো, পরীক্ষায় ফেল করবা। পরীক্ষায় মনোযোগ দিয়ে পড়াশোনা ছাড়া তুমি পরীক্ষায় ফেল করবা। তিনটা বাক্যের অর্থ এক কিনা? একই কিন্তু। মনোযোগ দিয়ে পড়াশোনা ছাড়া পরীক্ষায় ফেল করবা, তুমি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা না করো, পরীক্ষায় ফেল করবা। মনোযোগ দিয়ে পড়ো, নইলে পরীক্ষায় ফেল করো। বুঝা গেছে কি? তিনটা একই, জাস্ট স্ট্রাকচারটা মনে রাখবা। ইফ যুক্ত নেগেটিভ হইলে উইদাউট, আর মাঝখানে হয় অর হয়। বুঝতে পারছো কি? জাস্ট একটু চোখ বুলায় দেখা দাও, চোখ বুলায় দেখা হয়েছে? আচ্ছা, তাহলে চোখ বুলায় দেখা হয়েছে, তারপরে আমি যে মনে করি যে দেখিয়াও দেখার স্বাদ মিলে না, ইউটিউবে দিয়ে দিব, চোখ বুলায় নয় ধরে দেখে নিবা। বুঝে নাই? বুঝে নাই? ও লিংক আমি দিয়ে দেব। ওকে, আচ্ছা ধরো লাগাও।
এই যে এটা তোমরা করবা, এটা সিম্পলার কম্পাউন্ড করবা। if you do not obey your parents, যদি তুমি তোমার আব্বা আম্মার মাইনা না চলো, you cannot be happy, তুমি সুখী হতে পারো না, তুমি সুখী হতে পারবা না। যদি তুমি তোমার আব্বা আম্মাকে মেনে না চলো, তুমি সুখী হতে পারবা না। যে সবচেয়ে আগে করবে আমি ধরে নিব সে আগে সুখী হবে। আচ্ছা দেখো তাইলে যাদের একটু ভুল হয়েছে মিলায় নাও, মনে করো আমি লিখলাম, ঠিক আছে? অনেক সহজ মনে হইতেছে না? তবে এই জিনিসটা কঠিন মনে হবে যখন এই রকম মনে করে যে 10টা 12টা 15টা নিয়ম একসাথে হয়ে যাবে না, প্র্যাকটিস না করলে একটা লোকে আরেকটা প্রেস হয়ে যাবে। বুঝতে পারছো কি? একটা লোকে আরেকটা মিলাই দেবো, বলাই দেবো, তোমার কিন্তু প্রেস হয়ে পারবে না। This is important. Your success depends on how much you practice yourself. তোমার সফলতা নির্ভর করে তুমি কতটা প্র্যাকটিস করো। আমি তোমাদের একটা জিনিস বারবার বলি, রিপিটেশন ইজ দ্য টিচার অফ সাকসেস। সফলতার মূল মন্ত্র হলো একই কাজ বারবার করা, এর বাইরে কোনো উপায় নাই। বুঝা গেছে? আচ্ছা ওকে, তাহলে আমরা পরে টাই চলে যাই। রুল 7 দেখো, এইটাও ইফ যুক্তই, কিন্তু এখানে ইফ এর পরে অ্যাফারমেটিভ থাকবে। নেগেটিভ অ্যাফারমেটিভ তো আগে করে আসছি। আচ্ছা এটা হবে কি অ্যাফারমেটিভ। ইফ এর পরে কোনো নো নেভার এগুলা কিছু থাকবে না। তাহলে এইটা করতে গেলে জাস্ট ওইখানে উইদাউট হয়েছে, এখানে কি হবে বাই হবে, আর ওইদিকে অর ছিল এখানে কি হবে এন্ড হবে। আর তার কোনো চেঞ্জ নাই, ওইদিকে উইদাউট এর জায়গায় বাই, ওইখানে অর এর জায়গায় এন্ড। এটাকে আরো ডিটেইলস এক্সপ্লেনেশনের দরকার আছে? মনে হয় নাই, তাহলে সব দেখাই দেব। এই যে দেখো, ইফ ইউ মুভ, যদি তুমি নড়ো, যদি তুমি সরো, ঠিক আছে? ইউ উইল ডাই, তুমি মারা যাবা, ঠিক আছে? যদি তুমি নড়ো, তুমি যদি সরো, তুমি মারা যাবা। তাইলে এইটা কি হবে? এটা বলবে কে? এটা বলবা না দিয়া বলো, এটা সিম্পল কি হবে? হ্যাঁ, এটা বাংলা অর্থ কি? বাই মুভিং, বাই অর্থ কি? বাই অর্থ দ্বারা। তাহলে বাই মুভিং অর্থ কি? মানে কি নড়া না দ্বারা তুমি মারা যাবা। বাই মুভিং, বাই অর্থ দ্বারা, বাই মুভিং নড়ার দ্বারা, সরার দ্বারা। হ্যাঁ না, এটা কাজ বাক্যে প্রবাদ বাক্য না। পরিবর্তন করা, সরা, অবস্থান পরিবর্তন করা, ঠিক আছে? পরিবর্তন করা, সরা। তাইলে বাই মুভিং নড়ার দ্বারা ইউ উইল ডাই, তুমি মারা যাবা। বুঝতে পারছো কি এইটা? আচ্ছা ওকে, তাহলে দেখো এই যে বাই মুভিং ইউ উইল ডাই, তাই না? এই যে কথা লাগে পিছনে বেশি কথা হইতেছে, বুঝি নাই? হ্যাঁ দাঁড়াও, ওই কি বাচ্চা বইটা বেশি হইছে, এখন ভিয়া যাচ্ছে, তাই না? যে ওয়ার্ডের শেষে কি থাকবে, এটা বাচ্চা বাচ্চা আনসার, এটা বাদ যাবে। তাহলে বাই মুভিং নড়ার দ্বারা ইউ উইল ডাই, তুমি মারা যাবা, তাই না? তাইলে এইটা আমাদের কি হবে? এই কি বলো তুমি, নাম ধরে কি? নাজমুল, হাফিজুল, হাফিজুল বলো, এটা কম্পাউন্ড কি হবে? Moment you will die, কি কইতেছে দেখো। তাহলে মোমেন্ট ইউ উইল ডাই, তার বলছে যে বাংলা এক নাম্বার ফর্ম এটা হবে, আর এখানে হবে একটা সই নাই। মোমেন্ট ইউ উইল ডাই, নরো এবং তুমি মরে যাও। বুঝতে পারছো কি? নরো এবং তুমি মরে যাও। এখন এখানে ইউ বাদ দিলে হইতো যে মোমেন্ট ডাই, মোমেন্ট ডাই আমরা পড়ছি না ডু অর ডাই, করো নাহলে মরো। আছে না যে ডু অর ডাই ম্যাচ, ডু অর ডাই ম্যাচ কি ভাই, নাইলে জিত মরলে মারা যাবে। বুঝতে পারছো কি? মানে চরম গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। আচ্ছা মুভমেন্ট ইউ উইল ডাই, তবে এখানে ইউ উইল বাদ দিলে হইতো, মুভমেন্ট ডাই দিলে হইতো, এভাবে লেখা যায়।
বুঝাইতে পারছি তো? বসো, সামনে দাও। হ্যাঁ, এইটা এখন তোমরা লিখবে, লেখবা, বেশি সময় দেওয়া যাবে না। আমাদের ক্লিয়ার হওয়ার কথা। তাইলে ইক যুক্ত অ্যাফারমেটিভ, ইক যুক্ত নেগেটিভ কেমন হয়? ইক যুক্ত অ্যাফারমেটিভ, ইক যুক্ত নেগেটিভ কেমন হয়? তোমরা জানেন না। নেগেটিভের কম্পাউন্ডে হয় অর, আর অ্যাফারমেটিভে হয় এন্ড। ঠিক আছে? সিম্বলে হয় উইদাউট, সিম্বলে হয় বাই। এই জিনিসগুলো মনে রাখবা। সামনে যাও। এই যে দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। এই নিয়মটা অনেক বেশি আসে। ঠিক আছে? এই নিয়মটা বেশি আসে মনে রাখবা। এটা হলো কমপ্লেক্সে যদি ডুয়াল থাকে, মানে কি ডুয়াল তো একটা সাবঅর্ডিনেট কনজাংশন, তাই না? তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন ডুয়াল দিয়ে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স শুরু হয়, তাহলে এটা সিম্বল করতে গেলে ওই ডুয়াল দুইটাতে কি হবে? ইন স্পাইট অফ হবে। তারপরে যে সাবজেক্ট থাকে ওইটা পসেসিভ ফর্ম হবে। ঠিক আছে? হ্যাঁ, তারপরে যে ভার্ব থাকে ওইটা বেস ফর্মে অলরেডি আইএনজি যুক্ত হয়ে যাব। ঠিক আছে? তারপরে যা আছে তাই হবে। আর এটা কম্পাউন্ডে যা হয়ে যায় জাস্ট এই যে ডুয়াল দুই যায় কমা জায়গায় ভাগ হয়। ঠিক আছে? আমরা একটু উদাহরণ দেখি তাহলে তোমরা জিনিসটা বুঝবা। তবে তোমরা একটা জিনিস মনে রাখবা, ডুয়াল দুর সাথে খাতির হলো ইনস্পাইট অফ আর বাড়ে। ঠিক আছে? এদের খাতির। তাহলে ডুয়াল দো ইনস্পাইট অফ বাট, এদের মধ্যে বিশাল সম্পর্ক। তাহলে দেখো, দো হি ইজ রিচ, যদিও সে ধনী, হি ইজ মাইজার, সে কৃপণ। যদিও সে ধনী, সে কৃপণ। ধনী মানুষ কৃপণ হলে খুব বিপদ। আচ্ছা তাহলে দেখো, দো হি ইজ রিচ, হি ইজ মাইজার, যদিও সে ধনী, সে কৃপণ। তাহলে এটা সিম্পল করতে গেলে এটা কে পারবে? দেখি ছেলে একটু তাড়াতাড়ি দেখি। হ্যাঁ, দাঁড়া, বলো, সুলতানা। আরেকটু আছে, ইন স্পাইট অফ, আমরা যে বিকজ অফ করছিলাম না, ওই রকম যে ইন স্পাইট এর পরে এই যে এটা পসেসিভ ফর্ম হয়ে যাব, আর এই যে বিটা প্রেজেন্ট ফর্মে লাগাই যে যুক্ত হয়ে যাব। তাহলে তখন কি হবে? দেখো, ইন স্পাইট অফ হিজ বিং রিচ, তার ধনী হওয়া সত্ত্বেও, ইন স্পাইট অফ হিজ, ইন স্পাইট অফ হিজ ওই যে বিকজ অফ এর মতই। বিকজ অফ এর পরে যেরকম ওই যে প্রনাউনের পসেসিভ ফর্ম হয়ে যেত, আর এই টু ভার্বটা বিং হয়ে যেত এরকম। তাহলে বিকজ ইন স্পাইট অফ হিজ বিং রিচ, তার ধনী হওয়া সত্ত্বেও, হি ইজ মাইজার, সে কৃপণ। ওই যে বেস ফর্মে লাগাই কি বিং বললাম, কারণ এই যে ইজ এর বেস ফর্ম হলো বি। তাহলে ইন স্পাইট অফ হিজ, হিজ হিয়ার পসেসিভ হিজ, আর ইজ এর বেস ফর্ম হলো বি, এলোনেন্ট বি। ইন স্পাইট অফ হিজ বিং রিচ, তার ধনী হওয়া সত্ত্বেও হি ইজ মাইজার। তাহলে বলো এটা কোন ফর্ম কি হবে? He is rich and he is miser. হ্যাঁ, হি ইজ রিচ বাট হি ইজ মাইজার। এটা শোনো, এটা হলো বিপরীত ধর্মী দুইটা। যখন বিপরীত ধর্মী হয় তখন কিন্তু বাট দিয়ে যুক্ত হয়, সমার্থক দিয়ে যুক্ত হয়, ইন স্পাইট অফ ডিসপাইট দিয়ে যুক্ত হয়। মাইজার তো হলো কৃপণ। ঠিক আছে? যখন বিপরীত ধর্মী কিছু যুক্ত হয় তখন ডুয়াল দো, ইন স্পাইট অফ ডিসপাইট, বাট দিয়ে যুক্ত হয়, এটা মনে রাখবা। আর যখন ওই যে আগের সাথে পরের মিল থাকে তখন এন্ড দিয়ে যুক্ত হয়। এন্ড দিয়ে যুক্ত হয় ওই পাশে সেন্স একই ধরনের থাকলে। আর এপি কপি উল্টা থাকলে তাহলে কি হয়? ইন স্পাইট অফ ডিসপাইট ডুয়াল দো দিয়ে যুক্ত হয়, এটা মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট। বসো। আচ্ছা, তাহলে আমরা আরেকটা উদাহরণে চলে যাই। শোনো, এই যেটা করবা, দো উই ওয়্যার লেট, যদিও আমাদের দেরি হয়েছিল, উই কুড এনজয় দা হোল মুভি, আমরা পুরো মুভি কি করতে পারছিলাম? এনজয় করতে পারছিলাম। তোমরা কি এটা করে বানান ক্লোজ করে দেবো? আচ্ছা, তাহলে দেখা যাও, দেখা যাও। শোনো, ইন স্পাইট অফ আওয়ার বিং লেট, মানে কি আমাদের দেরি হওয়া সত্ত্বেও উই কুড এনজয় দা হোল মুভি, উই আর লেট বাট উই কুড এনজয় দা হোল মুভি।